গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন আশার সঞ্চার ফিলিস্তিনে। ইসরায়েল হামাসের আলোচনায় এগিয়েছে ৯০%। কয়েকদিনের মধ্যেই ৩ ধাপে কার্যকরের সম্ভাবনা। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে তুরস্কের ড্রোন হামলা, নিহত অন্তত ৫। দক্ষিণাঞ্চলের ৫০০ বর্গ কিলোমিটার নেতানিয়াহু বাহিনীর দখলে, খবর ইসরায়েলি গণমাধ্যমের। রাশিয়ার কাজানে আবাসিক ভবন ও কারখানা লক্ষ্য করে দফায় দফায় হামলা, বন্ধ বিমানবন্দর। শহর জুড়ে জরুরি অবস্থা জারি। ইউক্রেনের খার্কিভে পাল্টা ড্রোন নিক্ষেপ। বড়দিনের মার্কেটে হামলার ঘটনায় শোকে স্তব্ধ গোটা জার্মানি। বিশ্ব নেতাদের নিন্দা। ঘটনাস্থল পরিদর্শন করেছেন চ্যান্সেলর। শলজের পদত্যাগ দাবি ইলন মাস্কের। এবং পাকিস্তানের সামরিক স্থাপনায় হামলার ঘটনায় ইমরান খানের ২৫ সমর্থকের কারাদণ্ড। প্রত্যেককে ২ থেকে ১০ বছরের সাজা দিয়েছেন আদালত। গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন আশার বার্তা দিয়েছেন ফিলিস্তিনের সরকারি কর্মকর্তা। বিবিসির প্রতিবেদন অনুযায়ী এ নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে আলোচনা এগিয়েছে ৯০%। তবে আলোচনার মধ্যেও হামলা অব্যাহত রেখেছে তেল আবিব। নুসেইরাত শরণার্থী শিবিরে বিমান হামলায় প্রাণ হারিয়েছেন ৫ জন। গাজার কামাল আদওয়ান হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে এলোপাতাড়ি গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় শনিবারের এ ঘটনায় হতাহত হয়েছেন বেশ কয়েকজন। হাসপাতালের চারপাশে বিস্ফোরক পুঁতে রাখা হয় বলেও জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। এর মধ্যেই ফিলিস্তিনের সরকারি কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, হামাস ইসরায়েলের যুদ্ধবিরতির আলোচনা ৯০% শেষ হয়েছে। তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখনও সমাধান হওয়া বাকি। এর মধ্যে আছে ইসরায়েলি সেনাদের ফিলাডেলফি করিডোরে উপস্থিতি এবং সীমান্তের কাছে একটি নিরাপদ অঞ্চল তৈরি করা। এগুলো সমাধান হলে কয়েকদিনের মধ্যে ৩ ধাপে কার্যকর হতে পারে যুদ্ধবিরতি। প্রথম ধাপে ২০ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয়া হবে। প্রতিটি মুক্তির বিনিময়ে একজন ফিলিস্তিনি নারী সেনা ছাড়া হবে। গাজার নাগরিকরা উত্তর গাজায় ফিরতে পারবেন এবং সেখানে সাহায্য পৌঁছানোর জন্য প্রতিদিন প্রায় ৫০০টি ট্রাক খাদ্য সহায়তা নিয়ে যাবে। শেষ পর্যায়ে গাজা একটি নিরপেক্ষ প্রযুক্তিবিদদের কমিটি দ্বারা পরিচালিত হবে, যাদের কোনো রাজনৈতিক দল বা পক্ষ থাকবে না। এসব পরিকল্পনা অনুযায়ী গাজায় ১৪ মাসের যুদ্ধের অবসান হবে বলে জানিয়েছে বিবিসি। এদিকে গাজায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন পোপ ফ্রান্সিস। ভ্যাটিকান সিটির এক বৈঠকে অংশ নিয়ে তিনি বলেন, ইসরায়েল গাজায় যুদ্ধ নয় বরং নির্মমতা চালাচ্ছে। তিনি আরও জানান, বড়দিন সামনে রেখে শুক্রবার জেরুজালেমে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সঙ্গে দেখা করতে গাজা উপত্যকায় যেতে চেয়েছিলেন, কিন্তু তাকে অনুমতি দেওয়া হয়নি। ইসরায়েলি আগ্রাসনের মধ্যে গাজায় নেই বড়দিনের আমেজ। পশ্চিম তীরের শহর বেথেলহেমে বড়দিন ঘিরে সব উৎসব বাতিল করা হয়েছে। শহরটির মেয়র জানিয়েছেন, এবছর বড়দিন শুধু প্রার্থনা আর ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকবে। সিরিয়াকে আরেক সৌদি আরবে পরিণত করার পরিকল্পনা করেছেন দেশটির ডি ফ্যাক্টো নেতা আহমেদ আল শারা। একই সঙ্গে আসাদের পতনের পর ইরান বেকায়দায় থাকায় মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আসবে বলে মন্তব্য করেন তিনি। বাশার আল আসাদের সেনাবাহিনী এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা দামেস্কের একটি ভবনের বাইরে তাহরির আল শামের কাছে অস্ত্র সমর্পণ করেছেন। এদিকে তুরস্কের ড্রোন হামলায় সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে ৫ নাগরিক নিহত হয়েছেন। দক্ষিণ সিরিয়ার প্রায় ৫০০ বর্গ কিলোমিটার এলাকা নেতানিয়াহু বাহিনীর দখলে রয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের গণমাধ্যম। বাশার আল আসাদকে সরিয়ে সিরিয়ার নতুন সূচনার পথ করে দিয়েছে বিদ্রোহী সংগঠন হায়াত তাহরির আল শাম। সিরিয়াকে আরেক সৌদি আরবে পরিণত করার স্বপ্ন দেখছেন আহমেদ আল শারা ওরফে আবু মোহাম্মদ সোলানি। যুদ্ধবিগ্রহের কালো অধ্যায়ের যুগ দামেস্কে আর কখনোই ফিরে আসবে না বলে আশ্বাস দিয়েছেন এই ডিফ্যাক্টো নেতা। মধ্যপ্রাচ্যের গণমাধ্যম আশরাক আল আউসাদকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, আসাদের পতনের মধ্য দিয়ে ইরান বিপদে পড়েছে। তেহরান সিরিয়ার ভূমিকে ব্যবহার করে আরবের বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি করছিল বলে অভিযোগ করেন তিনি। আর এই কারণে মধ্যপ্রাচ্যে আবার নতুন করে স্থিতিশীলতা ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানান তিনি। নতুন সিরিয়ার শাসনভার এখন অন্তর্বর্তী সরকারের হাতে থাকলেও দেশের সব সিদ্ধান্তের কেন্দ্রবিন্দুতে এইচটিএস।
এবার পালিয়ে যাওয়া আসাদ সরকারের রেখে যাওয়া সেনাবাহিনী ও নিরাপত্তা কর্মীরা এইচটিএস এর কাছে অস্ত্র সমর্পণ করেন। সিরিয়ার ডিফ্যাক্টো ক্ষমতাসীন কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতার উদ্দেশ্যেই আসাদ বাহিনীর এমন পদক্ষেপ বলে জানান তারা। আসাদ পরবর্তী সিরিয়ায় তীব্র হচ্ছে কুর্দি তুরস্কের উত্তেজনা। স্থানীয় সময় শনিবার সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে তুরস্কের ড্রোন হামলায় নারী সহ বেশ কয়েকজন নিহত হয়েছেন। একই দিনে সিরিয়ার কোবানি শহরে এক গমের গুদামে তুরস্ক সমর্থিত বিদ্রোহীরা ড্রোন হামলা চালায় বলে দাবি করেছে মার্কিন সমর্থিত কুর্দি গোষ্ঠী। বর্তমানে সিরিয়ার দক্ষিণাঞ্চলের প্রায় 500 বর্গ কিলোমিটার এলাকা ইসরায়েলের দখলে বলে জানিয়েছে ফিলিস্তিনের এক গণমাধ্যম। হারমন পর্বত ও কুইনেত্রা শহরের পাহাড়ি অঞ্চল থেকে সিরিয়ার সেনাবাহিনীদের সরিয়ে অবস্থান নিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। ইসরায়েলের গণমাধ্যম জানায় নেতানিয়াহুর সেনারা দীর্ঘ সময়ের জন্য সিরিয়ায় অবস্থান করবেন। নতুন সিরিয়ার স্বাধীনতার আনন্দের মধ্যে ইসরায়েলি সেনাদের অবস্থান জনগণের মধ্যে শঙ্কার জন্ম দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইসরায়েলের প্রাণকেন্দ্র তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা। স্থানীয় সময় শনিবার রাতের এই হামলায় একটি পার্ক ও বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন অন্তত 16 জন। ক্ষেপণাস্ত্র প্রতিহতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সঠিকভাবে কাজ করতে ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। স্থানীয় সময় শনিবার হঠাৎ সাইরেনের শব্দে ঘুম ভাঙে তেল আবিবের বাসিন্দাদের। ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালালে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে রাজধানী জুড়ে। দেখা দেয় চরম আতঙ্ক। ক্ষেপণাস্ত্রটি আমাদের ভবনের পেছনে পড়ে এবং সব দরজা জানালা ভেঙে যায়। এটি অত্যন্ত ভয়ানক ছিল। ইয়েমেনের হাউথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে ব্যর্থ ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেছে আইডিএফ। এ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে পার্ক ও আবাসিক ভবন, আহত হয়েছেন বেশ কয়েকজন। হামলার পরপর মোতায়েন করা হয় পুলিশ ও বোমা বিশেষজ্ঞের দল। নিরাপদে থাকার আহ্বান জানানো হয় বাসিন্দাদের। এদিকে ইসরায়েলের প্রাণকেন্দ্র তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা সফল হয়েছে বলে দাবি করেছে ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা। হামলার দায় স্বীকার করে সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে গোষ্ঠীটির এক শীর্ষ কর্মকর্তা জানান, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতা মানে আর কোনোভাবেই নিরাপদ নয় জায়ানবাদীদের ভূখণ্ড। এই অপারেশনের মাধ্যমে ইয়েমেনের বাসিন্দাদের সালাম জানাই। তারা সবাই শত্রুর বিরুদ্ধে মাঠে নেমে লড়াই নিশ্চিত করেছে। এর আগে ইয়েমেনের রাজধানী সানা ও বন্দর শহর হোদেইদা সহ বেশ কয়েকটি জায়গায় একযোগে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে হাউথি বিদ্রোহীদের সামরিক স্থাপনা গুড়িয়ে দেওয়ার দাবি করে তারা। রাশিয়ার কাজান শহরের আবাসিক ভবন সহ একটি কারখানায় ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। 3 দফায় এই হামলা চালিয়েছে কিয়েভ। এই ঘটনায় কাজান বিমানবন্দর বন্ধ করে দেওয়ার পাশাপাশি শহরটিতে জারি হয় জরুরি অবস্থা। অন্যদিকে দোনেস্কে আরও একটি গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া। একই দিনে ইউক্রেনের খার্কিভ শহরে রুশ ড্রোন হামলায় হতাহত হয়েছেন শিশুসহ বেশ কয়েকজন। এ হামলার দৃশ্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের 9/11-এর মিল পাচ্ছেন কেউ কেউ। স্থানীয় সময় শনিবার রাশিয়ার কাজানে 3 দফায় ভয়াবহ ড্রোন হামলা চালায় ইউক্রেন। 3 ধাপে মোট 8টি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে 6টি ড্রোনের হামলায় আগুন ছড়িয়ে পড়ে আবাসিক ভবনে, যদিও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হামলার পর কাজান বিমানবন্দর সহ আরও 2টি শহরের বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয় রুশ বিমান পরিবহন কর্তৃপক্ষ। কাজানে সব ধরনের গণজামায়াত স্থগিত করে ক্ষতিগ্রস্তদের জন্য অস্থায়ী আবাসনের ব্যবস্থা প্রশাসনের। অন্যদিকে ইউক্রেনের ডোনেৎস্ক অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে সম্মুখ আক্রমণ অব্যাহত রেখেছে রুশ সেনাবাহিনী। স্থানীয় সময় শনিবার ডোনেৎস্কের আরও একটি গ্রাম দখলের দাবি করেছে মস্কো। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর খারকিভে একটি আবাসন ভবনের ড্রোন হামলা চালায় পুতিন বাহিনী। এতে হতাহত হয়েছেন কয়েকজন। রাতভর ড্রোন হামলায় আতঙ্ক ছড়িয়ে